আগামীতে আমরা চাই দেশপ্রেমিক ইসলামী শক্তিগুলি একটা বাক্স দেওয়ার জন্য, একটা আসনে একজন, আলাপ আলোচনার মাধ্যমে। 2 নম্বর হলো আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, সাম্রাজ্যবাদের এজেন্ট হিসেবে দেশে করে আপনার ভূমিকা পালন করে তাদেরকে রাজনীতি অযোগ্য ঘোষণা করা। যারা খুন গুমের সাথে জড়িত ছিল, টাকা পয়সার সাথে, তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে নির্বাচনে অপ্রাসঙ্গিক ঘোষণা করা। এই ব্যাপারে কিন্তু আমরা এই ইসলামী দল এবং সমমনা যে দেশপ্রেমিক যে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনে আমরা বাংলাদেশের রাজনীতি এই অবস্থায় কেন আসলো? আপনি বলতেছেন গঠন প্রক্রিয়ায় ভুল ছিল। সূচনাই আপনারা জানেন যে বাংলাদেশের ক্ষমতাটা শুরু হয়েছিল সোনার খনি আবিষ্কারের মাধ্যমে। 73-এর ভোটটা হয়েছিল ভোট চুরির মাধ্যমে। ওনার বাড়ি গেছে, আমার বাড়ি, আমি ধন্য, মেজর এম এ জলিল, গ্রামের বাড়ি পাশাপাশি। তখন আমি খুব ছোটো। উনি যে ভোট করলেন 73 সালে, বহু বিপুল ভোট উনি হয়ে গেলেন, কিন্তু ওনাকে পাশ করতে দেওয়া হলো না 73 সালে কিন্তু এটা। তারপরে খন্দকার মুস্তাককে জানেন তো, হেলিকপ্টার নিয়ে ভোট নিয়ে আসলো। এই যে দুর্নীতি, দুর্বৃত্তায়ন, বাপে করলো চোরের খনি, মেয়ে করলো ডাকাইতের খনি, এখান থেকে কিন্তু ফেসিবাদের জন্ম। ফেসিস্টরা কেন হয়? সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ করায়ত্ত করার জন্যে, এই সম্পদ চুরি করার জন্য, সম্পদের পাহাড় করার জন্য। দেশে যখন তারা টাকা রাখা নিরাপদ মনে করে না, তখন বিদেশে টাকা পাচার করে তারা, এই ফেসিস্টরা। এই জন্যে এই আগস্ট জুলাইয়ের যে বিপ্লবটা, সেখানে কিন্তু একটা কথা ছিল ফেসিবাদের পতন ঘটানো। বাংলাদেশে কিন্তু অনেক সরকার আছে ফেসিস্টের ভূমিকা পালন করেছে, কিন্তু ফেসিবাদের কিন্তু কোনো পতন হয় নাই। ফেসিস্টের বিরুদ্ধে অনেক আন্দোলন হয়, ফেসিস্টের পতন হয়েছে, কিন্তু ফেসিবাদ যেটা, এইটা কিন্তু কোনো পতন হয় নাই, এটা কিন্তু এখন বিদ্যমান আছে। এই ফেসিবাদের নির্মূল করার জন্যে, চিরতরে এটাকে উৎখাত করার জন্যে যারা ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছেন জুলাই আগস্টে, এবং 16 বছর পর্যন্ত যারা করেছেন এই আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে, বিএনপি সহ সকল দলগুলি তো আওয়ামী লীগের বিরুদ্ধে নির্যাতনের শিকার, কম বেশি শিকার হয়েছিল। তারা, আমরা চাই এই ফেসিবাদ বিরোধী যতগুলি শক্তি আছে সকলকেই নিয়েই একটা জাতীয় ঐক্য গড়ে তোলা, বিএনপি সহ। বিএনপি যেহেতু বড় দল, আরও যারা দল আছে, এজন্য আমাদের মূল লক্ষ্য হলো একটা জাতীয় ঐক্য করা, যাতে দেশে ফেসিবাদের জন্ম না হয়, আধিপত্যবাদের দালাল দেশে পয়দা না হয়, বিদেশে টাকা পাচারকারী দেশে পয়দা না হয়। এই জন্য আমরা জাতীয় সরকারের একটা রূপরেখাও আমাদের মহতারাম আমির পীর সাহেব চরমনায় দিয়েছেন। তারই অংশ হিসাবে কিন্তু জামাত ইসলামের আমির সহ একটা বিশাল প্রায় 150-র মতো ডেলিগেট তারা চরমনাইতে গিয়েছিলেন। এই কথা একটাই, সেখানে মৌলিক কিছু কথা হয়েছে। নির্বাচনটা কেমন হবে, কতদিনের মধ্যে নির্বাচন হবে, ফেসিবাদের উৎখাত কেমনে হবে, এই কথা নিয়ে কিন্তু ওখানে আলাপ আলোচনা হয়েছে। ওখানে জোট নিয়ে এভাবে আলোচনা হয়নি যে ভোটের পদ্ধতি কী হবে, কেমন কী হবে, এটা নিয়ে আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে একটা ভালো একটা মেসেজ কিন্তু জাতির কাছে গেছে যে ইসলামী দলগুলোর মধ্যে আগে বেশ কিছু অনৈক্য ছিল, কিন্তু ন্যূনতম এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে, ফেসিস্টদের উৎখাত করার জন্যে আজকের জামাত সহ সকল যতগুলো ইসলামী দল আছে, এবং ইসলামী দলের বাইরেও আবার কিছু দেশপ্রেমিক দল আছে, এই দেশপ্রেমিক দল এবং ইসলামী দলের সাথে প্রাথমিক একটা নেগোসিয়েশন, একটা বোঝাপড়া করার জন্যই মূলত। কোনো সিদ্ধান্তে আসতে পেরেছেন কিনা? আপনারা কার দিকে সমর্থন দিতে চান? না, সমর্থন না, এটা কেউ সাথেই না, আমরা কমন কিছু কথায় একমত হয়েছি। যেমন আগামীতে আমরা চাই দেশপ্রেমিক ইসলামী শক্তিগুলি একটা বাক্স দেওয়ার জন্য, একটা আসনে একজন, আলাপ আলোচনার মাধ্যমে। 2 নম্বর হলো আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, সাম্রাজ্যবাদের এজেন্ট হিসেবে দেশে করে আপনার ভূমিকা পালন করে তাদেরকে রাজনীতি অযোগ্য ঘোষণা করা। যারা খুন গুমের সাথে জড়িত ছিল, টাকা পয়সার সাথে, তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে নির্বাচনে অপ্রাসঙ্গিক ঘোষণা করা। এই ব্যাপারে কিন্তু আমরা এই ইসলামী দল এবং সমমনা যে দেশপ্রেমিক যে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনে আপনারা একমত হয়েছেন? আমরা একমত হয়েছি, আমরা এবং ইসলামী বিএনপি, আমরা এবং অন্যান্য ইসলামী দলগুলো কিন্তু এখানে দ্রুত সময়। তাহলে এখনো সিদ্ধান্তহীনতায় আছেন যে আপনারা বিএনপির সঙ্গে থাকবেন নাকি না? কার সাথে থাকবো এটা তো কোথাও কথা হয় না, এটা নিয়ে কোনো প্রাথমিক কোনো আলোচনাই আসে নাই। বিএনপির সাথে থাকবো না জামাতের সাথে থাকবো, আমরা কিছু মৌলিক কথা নিয়ে, সমস্যা নিয়ে, যেটা হাবিব ভাই বললেন যে অনেকগুলো সমস্যা সেই সূচনা থেকে কিন্তু এদেশে আছে, বাংলাদেশে আছে, রাজনীতি অঙ্গনে এটা আপনার কী কয় রন্ধে রন্ধে এটা ঢুকে গেছে। এই সমস্যাগুলি আমরা চিহ্নিত করেছি, যেটা 10টা পয়েন্ট
বিএনপির সাথে মহাসচিব সম্মানিত মহাসচিব যখন গেছিলেন, তারপর ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলবুল ভাই গেছিলেন, সেখানে কিন্তু কিছু পয়েন্টে কিন্তু মীমাংসা হয় নাই। আলোচনার মধ্যে কিছু পয়েন্ট আছে যেটা অন্যরাও ই করেন, মানে গ্রহণ করেন, আমরাও করি নাই, এটা কিছু আছে। কিন্তু যে পয়েন্টগুলো আমরা ঐক্যমত্য পোষণ করেছি দেশ ও জাতির স্বার্থে, এই 10টা পয়েন্ট কিন্তু এখানে এসেছে। এর অর্থ কিন্তু এই না যে আমরা জোট করব। আমরা এই দেশে যে কত সরকারের রূপ দেখলাম, সংসদীয় পদ্ধতি, প্রেসিডেন্সিয়াল পদ্ধতি, মার্শাল্লাহ সরকার, তারপরে প্রেসিডেন্ট আর কি মার্শাল্লাহ সমর্থিত সরকার, যা তারপর তত্ত্বাবধায়ক সরকার, আর এখন হয়েছে অন্তর্বর্তী সরকার। এই সরকারের কিন্তু রূপ আমরা কম দেখি নাই, বহুত সরকার দেখেছি আমরা। আসলে একটা সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা হয়তো টুকটাক কিছু হয়েছিল, কিন্তু এইটা একটা ধারাবাহিকতা কিন্তু রক্ষা হয় নাই। যেমন 91 নির্বাচনটা হয়েছিল সুষ্ঠু, এখন পর্যন্ত বলা হয় যে ওটাই বিএনপি ক্ষমতায় ছিল, কিন্তু সেখানে কিন্তু আওয়ামী লীগ কি বলছে, সূক্ষ্ম কারচুপি হয়েছে। তারপরে 96টা মোটামুটি যা হয়েছিল, তাতে বিএনপি বলছে এটা স্থূল কারচুপি হয়েছে। কিন্তু এই সূক্ষ্ম স্থূল তাও তো পুরোপুরি বলা যায় না, ঠিক না? কাজে এই জন্য একটা সুষ্ঠু একটা গণতান্ত্রিক দেশে স্বাধীনতা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে সুষ্ঠু একটা নির্বাচনী ব্যবস্থা, এটা স্থায়িত্ব থাকা, ধারাবাহিকতা রক্ষা করা এখন তো প্রয়োজন। এই ধারাবাহিকতা কখনোই হয় নাই। যদি পর্যালোচনা করা হয়, আলোচনা করা হয়, এতে যে এখান থেকে কেউ যে আমরা একেবারে রিলিফ পেয়ে যাবো, এড়িয়ে যাবো, তা কিন্তু হয় না। এই জন্যে এই ব্যবস্থা পরিবর্তন একান্ত দরকার। কেন হয় এই অবস্থাটা, কেন হয়? আমরা দেখতে পাই স্বাধীনতার পরে যত ফ্যাসিস্ট তৈরি হয়েছিল, তারা যে রাজনীতি করেছে, রাজনীতি করার মধ্যে তারা 10টি অনৈতিক বিষয়ের অবতারণা তারা করেছিল, ঘটাইছিল।